আজকে আমরা পড়ব হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম এর লেখক নিখিল সরকার, কিন্তু এখানে ছদ্মনাম নেত্রী এটা লিখেছেন শ্রীপান্থ। শ্রীপান্থ এই ছদ্মনামে তিনি লিখেছেন। প্রকৃতপক্ষে লেখকের জন্মস্থান বর্তমান ওপার বাংলার ময়মনসিংহ জেলাতে। লেখক এমন এক সময়কার মানুষ এবং এমন লেখার মধ্যে এমন পাণ্ডিত্য যে একটা কলমের বিষয়টি নিয়ে অসাধারণ প্রবন্ধ। তার মূল যে গ্রন্থ কালি কলম মন প্রবন্ধ গ্রন্থ, তা থেকেই নির্বাচিত এই হারিয়ে যাওয়া কালি কলম। তরুণ বয়সে ছিলেন সাংবাদিক। পড়াশোনা প্রথম ময়মনসিংহ, পরে কলকাতাতে, এবং গবেষণার বিষয়পত্র ছিল সামাজিক ইতিহাস, বিশেষ করে কলকাতার সংস্কৃতি সম্পর্কে তার লেখালেখি। যেমন দেবদাসী, ঠগি, হারেন, কলকাতা বিষয়ক লেখার মধ্যে আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, যখন ছাপাখানা এলো, মহন্ত এলোকেশী সংবাদ, কিয়াবাত মেটিয়া বুরুজের নবাব, বটতলা, কলকাতা, তার বিখ্যাত লেখালেখি। লেখক মূলত টাইপরাইটার এবং বর্তমানের কম্পিউটার এর উপর এই কথাগুলো দিয়েই শুরু করেছে। মূল পাঠ্যের হারিয়ে যাওয়া কালি কলমের মূল পাঠ্যে যাওয়ার আগে আরো কয়েকটি কথা একটু বলা দরকার। হারিয়ে যাওয়া কালি কলম রচনার লক্ষ্য করা যায় রচনাটি আনুপূর্বিক কালি কলম সংক্রান্ত। লেখক বর্তমানের লেখনী হিসেবে তুলে নিয়েছেন ডট পেন সম্পর্কটা। সাম্প্রতিক কম্পিউটারের কথা বলতে গিয়ে পুরনো দিনে ব্যবহৃত কঞ্চির কলম সম্পর্কেও তার বিশদ আলোচনা। কালি সম্পর্কে উনুনের কালি, কাঠ কয়লা বা কয়লার কালি এ সম্পর্কে। এছাড়া কলম সম্পর্কে গরুর শিংয়ের কলম, কচ্ছপের হাড়ের খোল দিয়া কলম প্রসঙ্গে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শুভ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এরাই প্রসঙ্গক্রমে এসে পড়েছে ওনার লেখার মধ্যে। ধীরে ধীরে মূল পাঠ্যে গেলেই এদের সম্পর্কগুলো আমরা দেখতে পাব। সর্বোপরি লেখক শ্রীপান্থ নিজের শৈশব জীবনের, ছাত্র জীবনের, কর্মজীবনের নানা লেখনী নিয়ে পুঙ্খানুপুঙ্খে আলোচনা এখানে তুলে ধরেছেন। কয়েকটা দৃষ্টান্ত লক্ষণীয়। কালি কলম মন লেখে তিনজন, পণ্ডিত মশাইয়ের কলম, কালির অক্ষর নাইকো পেটে, কাজল কালি সুলেখা, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম, ক্যালিগ্রাফিস্ট, আমি কালিখেক কলমের ভক্ত প্রভৃতি কথাগুলো বেশ রসিয়ে রসিয়ে তিনি লিখেছেন। এ থেকে প্রমাণিত হয় লেখক কালি কলম এবং তৎসংক্রান্ত বিষয়টিকে আলোচনা করতে চেয়েছেন। এই জন্য লেখকের এই বিষয়বস্তু নির্বাচন। আমরা এবার চলে যাব এই প্রসঙ্গে।
এরকম প্রথমেই টাইপরাইটার বা তারপরে কম্পিউটার এ সমস্ত নিয়ে তিনি আলোচনা করেছেন। দেখো, আমরা বইটি তোমরা ধরো, আমরা মূল পাঠ্যে একটু যাচ্ছি। আমরা তো সমস্তটা পড়ে পারবো না, পড়তে গেলে সময় যাবে বহু। আমি জায়গায় জায়গায় বলবো, প্রশ্ন কি হতে পারে বলবো, কিছু উদ্ধৃতি নেব। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখি অফিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। এই যে লেখক এখানে প্রস্তাব দিলেন আসলে কম্পিউটারের কথা বলছেন না, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির জায়গা, সবাই লেখক, আসলে এটা সংবাদপত্রের জায়গা। প্রসঙ্গক্রমে একটু বলেই নি, লেখক শুরু করেছিলেন জীবন সাংবাদিকতা দিয়ে। কাজেই এখানে এই সাংবাদিক একটা তার অফিস, যেখানে লেখালেখি হয়। তো সেখানে লেখক বলছেন যে সবার সামনে একটা বোর্ড, আয়নার মতো, অর্থাৎ কম্পিউটারের কথা বলা হচ্ছে, তার উপর একটা কি, মানে যার উপর টাইপরাইটারে কিগুলো থাকে, হরফ লেখা থাকে, কিবোর্ড। তো এই দিয়ে তিনি শুরু করেছেন, এবং লেখালেখির জায়গা, অথচ কলম নেই কারো কাছে। এই প্রসঙ্গ তিনি বলেছেন, যদি কোনোদিন কলম আনতে ভুলে যাই, কারোর কাছে একটা কলম চাইলে এমন একটা কলম দেয় যে তার গলা সরু, তাতে লেখা ভালো পড়ে না। কিন্তু লেখকের কলমের প্রতি আগ্রহ কিন্তু কমেনি। দেখো, আমরা চলে যাচ্ছি। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবে এই বিপদ। কলম কারো সঙ্গে, কলম কারো নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায় সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস। লেখকের কারখানা, বাংলা একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই যে মুন্সি শব্দের অর্থ হচ্ছে আসলে করণিক বা ক্লার্ক। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলায় অচপাড়াগায় জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমার কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের হাতে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেলে গরু খেয়ে নিলেই অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এই ক অক্ষর গোমাংস একটা বাংলা একটা প্রবাদ। ক অক্ষর গোমাংস শব্দের অর্থ হচ্ছে নিপাট মূর্খ। এই ক অক্ষর গোমাংস এ কথাটির মানে হচ্ছে এই, গোমাংস যেমন হিন্দু সম্প্রদায় চূড়ান্তভাবে এড়িয়ে চলে, ঠিক লেখাপড়াকে যে একেবারে সাংঘাতিকভাবে এড়িয়ে চলে, তাকে এই প্রবাদে ভূষিত করা হতো। আবার এই লেখা কলাপাতা যদি গরু খেয়ে ফেলে,
তাহলে একটা অমঙ্গল, গরু পেটে চলে গেল, এই জন্য ওটা ছিঁড়ে পুকুরের জলে ফেলে দেওয়া হবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না যায় মসি। তিল ত্রিফলা, তিল ত্রিফলা মানে আমলকি, হরিতকি, বয়রা, আর শিমুল গাছের ছাল, এই তিনটে একসঙ্গে পুড়িয়ে ছাগ দুগ্ধে করি মেলা, ছাগলের দুধের মধ্যে এটা মিলিয়ে দিয়ে তা লোহার পাত্রে লোহা দিয়ে ঘষে যে কালি তৈরি হতো, সেই কালি হতো এমন যে পাত ছিঁড়ে যাবে কিন্তু লেখা উঠবে না, ছিঁড়ে পত্র না ছাড়ে কালি, মানে পাতা ছিঁড়ে যাবে তবু কালি মুছবে না। আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতে নিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালি জলে হর্তকি ঘষত, ওই কালি জলে হর্তকি দিয়ে ঘষে দিত, তাতে নাকি কালি আরো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশানো, আতপ চাল ভেজে পুড়িয়ে সেটাকে ওর সঙ্গে মিশিয়ে দেওয়া হতো। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেটি জলে ছাকা দেওয়ার মতো, আর অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এটা একটা প্রশ্ন আসে, কি নিয়ে প্রথম লেখালেখি? উত্তর দিতে হবে এই উপকরণগুলো দিয়ে। ভাবি আজ আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া কেটে নিয়ে আসতাম, সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম। নল খাগড়া এক প্রকার জলের মধ্যে জন্মায় গাছ, নল গাছ। এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই ডানকুনির দিকে যে জলা জমি আছে ওখানে প্রচুর নল গাছ দেখা যায়। হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি। এখানে লেখক কতগুলো দেশের নাম উল্লেখ করেছেন, এই দেশে এই জিনিসগুলো পাওয়া যায়। লেখক বলতে চাইছেন আমি যদি এটা হতাম আমি এই কাজগুলো করতাম। যদি আমি হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, বিখ্যাত যোদ্ধা জুলিয়াস সিজার, একটা মহাকাব্যের নায়ক বলে, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি নিয়ে কাস্কাকে আঘাত করেছিল, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে, বই কি এ থেকে কলম খুনিও হতে পারে। আমরা রেখার শেষে গিয়ে দেখব কলম সত্যি খুনিই বটে। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে
এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাগ্রেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জের হোক। কলম তো একটা দরকার, সে যা দিয়েই হোক একটা কিছু লেখনী ছিলই ছিল। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। সত্যি তাই, সরস্বতী পুজোর সময় আমাদের টান পড়ে যে খাগের কলম নিতে হবে এবং দদের মধ্যে সেটাকে দিতে হবে, দুধ দিতে হবে, একটা ফুল রাখতে হবে। সেই সময় শুধু খাগের কলম দেখা যায়। কাচের দোয়াতে কালি বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, পালকের কলমও আর চোখে দেখা যায় না আজকাল। তাই ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। দেখো বাবু কুইল ড্রাইভার্স, ব্যঙ্গ করে বলতেন, ব্যঙ্গ কথা। লর্ড কার্জন বাঙালিদের এই বাবু কুইল ড্রাইভার্স মানে কলম পেশো বাবু, মানে বিশাল পণ্ডিত যেন, এই জন্য এই কথাটি বলতেন। ওর আক্ষরিক অর্থ না বলে ওর ব্যঙ্গ চিত্রটি তুলে ধরতেন। তো উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট একটা যন্ত্র বের করেছিলেন, আমাদের এই পেন্সিল কাটারের মতো। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। এরকম ভাবে কলম তৈরির প্রচুর উদাহরণ লেখক রেখেছেন। দেখো, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, তার কলম ছিল পায়ে মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো, কাঁধের উপর যে পকেট তার উপর সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। এই যে চুলে কলম ধারণ করে ইচ্ছাকৃত নয়, ভিড় বাসে উঠে পড়েছে, কারোর পকেটের কলম চুলে জড়িয়ে গেছে, কেউ ডেকে হই হই করে বলছেন, দেখো চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। এই সমস্ত কলমের নিত্য নতুন কথাবার্তা, বিস্ফোরক, কলম বিস্ফোরক। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, কোপেতে রাজপুত। আসলে কায়স্থ সম্প্রদায়ের কাজ ছিল লেখালেখির কাজ, সেরেস্তাতে লেখালেখি, হিসাব রাখারাখি, এটা এক সময় ছিল। এই জন্যে কলম মানে ও কায়স্থ এরকম ভাবা হতো। আর রাজপুতদের গোপ মানে মোটা গোপ দেখলে বোঝা যেত জাতিতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়ে কালীঘাটে, এই সব বাংলার ওয়ার্ড। কালীঘাটে চণ্ডী পড়ার জায়গা, কালীর অক্ষর পেটে নেই, মুখস্থ করেছে, ভুলভাল উচ্চারণ করছে। এখন কলম বা গোপ কোনো কিছুর আর বিশেষ কোনো দরকার নেই। ওই প্রবাদটিতার পরে কালীর অক্ষর নেইকো পেটে, চণ্ডী পড়ে কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুক। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতটা সস্তা এবং এতটা সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররা এখন আর কলম নিয়ে হাত সাপাই খেলা খেলে না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, মানে কলম চোর নেই, কলমের এত এমন কদর কমে গেছে। মানে কদর কমে গেছে বলতে
মূল্য কমে গেছে, আর্থিক মূল্য। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এটা এমসিকিউ আসে। নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে। লেখক বলছেন এই নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হতে পারে, কেননা রবীন্দ্রনাথ নতুন নতুন নামকরণ করতেন, বেশ মুখরোচক নামকরণ এবং অর্থবহ বটে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে। দলিল কিছুটা লেখা হয়ে গেছে, এর মধ্যে করেছে কি ওই কালির দল উল্টে পড়েছে, উল্টে পড়ে পুরো দলিলটা গেছে লেফটে। এইবার উনি ছুটলেন আবার সেই নতুন করে সমস্ত ব্যবস্থা করে আসতে। ফিরে এসে দেখছেন অন্য একজনের সঙ্গে চুক্তি করে সমস্ত সম্পত্তি তার হয়ে গেছে। অর্থাৎ তিনি আর ওই পার্টি পেলেন না, চুক্তিপত্র লেখা পূর্ণ হলো না, গেলেন রেগে। এবার দেখো কি করলেন, তিনি আবিষ্কার করলেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী শৈশব সাক্ষ্য চুক্তিপত্র পাকা করে চলে গেলেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতে হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আগামীকাল আবার কালি কলমের বাকি অংশ পড়ব। তোমরা বাড়ি একটু পড়ে নিও, প্রয়োজনীয় প্রশ্নপত্র আমি দিয়ে দেবো।